নমস্কার এবং আদাব। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ 20শে জুন রবিবার নিউজ নির্ভীকের সাপ্তাহিক প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। আজ আমাদের প্রতিবেদন মূলত রাজ্য, দেশ এবং দুনিয়ার ট্রেন্ডিংয়ে থাকা বেশ কয়েকটা খবরের সংকলন বলতে পারেন, যাতে প্রথমেই থাকছে রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকটা খবর এবং তার বিশ্লেষণ, তারপর থাকছে দেশের কয়েকটা খবর এবং তার বিশ্লেষণ, এবং একেবারে শেষে থাকছে আন্তর্জাতিক কয়েকটা খবর এবং তার বিশ্লেষণ। আর এসবের সংমিশ্রণেই তৈরি আজকে আমাদের রবিবারের বিশেষ প্রতিবেদন। প্রথমেই রাজ্যের প্রসঙ্গ। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে মরিয়া বিজেপি সাংসদ জন বার্লা। এই নিয়ে জন বার্লার দল বিজেপি কি বলছে এবং তৃণমূল কংগ্রেসই বা কি বলছে, সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। প্রথম, গতকাল শনিবার এক ভিডিও বার্তায় দেখা গিয়েছে যে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা পশ্চিমবঙ্গকে ভাগ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য তিনি একেবারে মরিয়া। তার কথাবার্তা শুনলে মনে হবে যে তাঁর থেকে আর কেউ এমন রাজ্যদরদি নেই। তিনি বাদে রাজ্যে এমন একজন মানুষও নেই যে কিনা এমন অন্তর দিয়ে রাজ্যের ভালো চাইছেন, এবং সেই ভালো চাওয়ার সব থেকে শ্রেষ্ঠ উপায় কিনা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা। শুধু তাই নয়, এইভাবে বাংলাকে ভাগ করতে তিনি এতটাই মরিয়া যে এই দাবি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ এই জন বার্লা। ভিডিওতে দেখা যাচ্ছে যে শনিবার সাংবাদিকদের তিনি এমনটাই জানিয়েছেন, আর এই দাবির কারণ হিসেবে বলেছেন যে বিজেপির সেই বস্তা পচা সাম্প্রদায়িক প্রচারেরই কথা, বাংলাদেশি অনুপ্রবেশের কথা। দেখে নিন বিজেপি সাংসদ জন বার্লার সেই বক্তব্য। আমি চাচ্ছি শান্তি, আমি চাচ্ছি ডেভেলপমেন্ট, লোকজনকে আমি সুরক্ষা দিতে দেয়। এইখানে ন্যাশনাল সিকিউরিটির কথা আছে। একদিকে বাংলাদেশ, একদিকে ভুটান, একদিকে নেপাল, একদিকে চায়না, আর এটা চিকেন নেক এরিয়া। আমাকে তো এটা সুরক্ষিত করতে হবে। কালকে তো সব বাংলাদেশি সব ঢুকে গেছে। রোহিঙ্গা আসাম থেকে নেপাল বর্ডার অব্দি যান, টোটাল হাই রোডে কারা বসেছে? সব বাংলাদেশির সব বসে আছে। ওদের সব এখন সব সুবিধা, রাশন কার্ড হয়ে যাচ্ছে। বাংলাদেশেও রাশন কার্ড আছে, ভোট কার্ড আছে, এইখানে রাশন কার্ড আছে, ভোট কার্ড আছে। ওদের জন্য সব যত হাই রোডের যত পাশে পাশে জপতি এলাকা সব বাংলাদেশি বসে যাচ্ছে। আমাদের লোক কোথায়? আমাদের লোকের রাশন কার্ড নাই। এইটাই দেখে আমি দেখলাম, আমি এইটাই দেখে এই সবাই বলতে দাদা আমাকে সুরক্ষিত দাও। কোথায় যাব আমি সুরক্ষিত জন্য? সুরক্ষার জন্য কোথায়? এই যে লোকজনকে সুরক্ষার জন্য আমি কোথায় যাচ্ছি? তাই জন্য চাচ্ছি আমি যেত আমি কার কাছে যাব? রাষ্ট্রপতিকে উপরেও এইরকম হচ্ছে, আমি তো রাজ্যপালের উপরে এরকম হচ্ছে, তাহলে আমি কোথায় যাব? কেন্দ্রের কাছে যাব। তাই জন্য বলছি, কেন্দ্রকে বলেছি আমি, যেহেতু আমি জানি এইখানে আমি দেখতেছি জনগণ কি পরিস্থিতি আছে। তাই জন্য বাধ্য হয়ে আমাদেরকে জনগণ যখন তুলছে, যখন 2 তারিখ জিতেছে, তারপরে যে সন্ত্রাস হয়েছে 2, 3, 4, 5, 6 তারিখ, তারপরে একটা আওয়াজ উঠেছে এখান থেকে, জনগণ থেকে আওয়াজ উঠেছে যে ওরা কিছু কিছু ফেসবুকে দিচ্ছে না এরকম সন্ত্রাস থেকে ভালো আছে। জনগণ থেকে উঠছে এই কথাগুলা, উঠছে যে আমরা এখানে নর্থ বেঙ্গল আলাদা হইলে আমি সুরক্ষিত থাকবো, ইউটি হইলে আমরা সুরক্ষিত। দাদা আপনি তুলুন, আমাদেরকে বাঁচান। আমি কোথায় যাব? পুলিশ আমাদের শুনছে না, সিএম শুনছে না, ডিএম শুনছে না, এসপি শুনছে না। আমরা কোথায় যাব?
প্রধানমন্ত্রীকে বলুন আপনি যে জায়গা আছেন, তাহলে জনপ্রতিনিধি আমি, তাই জন্য আমি বলছি, আমি তাই জন্য এই কথাগুলা তুলেছি যে কেন্দ্র সরকারকে বলেছি আমি এর বোর্ডে যাব, কোভিড জোনে আমি আটকায় আছি, তাই জন্য আগামী দিন যাব। আমি এটা তুলেছি যে আমাকে সুরক্ষিত দাও, শান্তি দাও, ডেভেলপমেন্ট দাও। এইভাবে দিদি যেভাবে আমাদের উপরে এই করছে, ওদের গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে যেভাবে ধানা চাপা দেওয়া হচ্ছে, এই যে যারা তুলছে না আলাদা রাজ্যে লাগবে আর ইউটি লাগবে, এই কথা বিজেপি সাংসদের এই দাবির বিষয় সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলগতভাবে সেই দাবির পিছনে বিজেপির সঙ্গে সরাসরি কেএলও জঙ্গি গোষ্ঠীর যোগ আছে বলে আবার জোরালো অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, যখন বিজেপি বিধায়ক এবং সাংসদরা উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি তুলছে, ঠিক সেই সময়েই কেএলও প্রধান জীবন সিংও তার গোপন ডেরায় বসে অস্ত্র উঁচিয়ে সেই একই দাবি তুলছেন, এবং এটা মোটেই কাকতালীয় নয় বলে আমরা মনে করি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় টুইটে বলেছেন, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিষের অভাব নেই, গত মে মাসের ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল তাদের, বাংলায় এই জিনিস চলবে না। দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ও বলেছেন, বিজেপি নেতাদের পাশাপাশি কেএলও নেতাদের একই সময়ে একই দাবি নেহাত কাকতালীয় নয়, এর সঙ্গে সুনির্দিষ্ট যোগাযোগ আছে বলেই আমরা সন্দেহ করছি। রাজ্যের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলা ভাগের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা উদয়ন গুহ। যে বিধানসভা নির্বাচনে পরাজিত হবার পরে বিজেপির নেতারা নিশ্চয়ই তাদের পেছনে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের উস্কানি আছে, প্ররোচনা আছে। তারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করবার দাবি করেছে। তাদের বক্তব্য নির্যাসটা হচ্ছে উত্তরবঙ্গ অবহেলিত, বঞ্চিত, তার জন্য উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরি করতে হবে। আমরা এই কথা জোর গলায় বলি। আজ থেকে 10 বছর আগে আমরা উত্তরবঙ্গের মানুষ এ কথা বলতাম বা বলার সুযোগ আমাদের ছিল যে উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত। কিন্তু গত 10 বছরে আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিজে নেতৃত্ব দিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কাজ করেছেন, কোনো অবস্থাতেই এখন আর উত্তরবঙ্গ অবহেলিত, বঞ্চিত এ কথা বলা যায় না। কত রকমের উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলো আপনারা সবাই অবহিত আছেন, উত্তরবঙ্গের মানুষ অবহিত আছেন। কিন্তু এই ইস্যুকে সামনে রেখে একটা গোলমাল তৈরি করবার জন্য, একটা বিশৃঙ্খলা তৈরি করবার জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য বিজেপির একটা অংশ ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে তাদের নিজেদের দলের মধ্যেই এ ব্যাপারে ঐক্যমত নেই। তাদের একটা অংশ যেমন আলাদা রাজ্যের দাবি করছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন, পাশাপাশি বিজেপির বিধায়করাই অনেকে বলছেন যে আমি এর সাথে একমত নই, আমরা এই ধরনের কথা বলিনি, দল আমাদের এ কথা বলেনি।
অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা হচ্ছে। একদিকে বলা হচ্ছে আলাদা রাজ্যের কথা, আর একদিকে কেউ কেউ বলছেন যে আমরা এই ধরনের কথা বলছি। আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা রক্ত দিয়ে বাংলা ভাগের চক্রান্তকে রুখব। জন বার্লার দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেছেন, হিম্মত থাকলে বাংলা ভাগ করে দেখাক। দর বাড়ানোর জন্যই সাংসদ এইসব কথা বলছেন, উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা। জন বার্লাকে দেখতে পেলেই তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকেও তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। সে ভিডিও আপনারা দেখুন। অন্যদিকে রাজ্য বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে আলাদা রাজ্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার কথাই বলে আসছে বিজেপি। বিজেপি সাংসদ জন বার্লার দাবি খারিজ করে পাল্টা মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হোক, সাংসদ জন বার্লার এহেন দাবি ঘিরে রাজ্য জুড়ে বিতর্কের ঝড়ে খোদ বিজেপির রাজ্য সভাপতিই সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়ে তার থেকে অনেক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, কখনোই বিজেপি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগের পক্ষে নয়। জন বার্লার মন্তব্যের দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, বঙ্গভঙ্গের পক্ষে কখনোই নয় বিজেপি। এহেন বক্তব্য দলের বক্তব্য নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এমন দাবি বিজেপি সমর্থন করে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এরপর রাজ্যের আরেকটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আলোচনা করব। মালদহের কালিয়াচকের ভয়ঙ্কর এক খুনের ঘটনা, যা সংবাদের শিরোনামে রয়েছে। যে ঘটনা সামনে আসার পর গোটা রাজ্যবাসী স্তম্ভিত হয়ে গিয়েছেন। মালদহের কালিয়াচকের আসিফ নামের এক যুবক তার বাবা, মা, ভাই, বোন, ঠাকুরমাকে ঠান্ডা মাথায় খুন করেছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একটা 19 বছরের ছেলে নিজের বাবা, মা, বোন এবং ঠাকুরমাকে খুন করে জলের ট্যাঙ্কে ফেলে রেখেছে, এটা কি করে সম্ভব? এই ঘটনা প্রসঙ্গে আমরা মনোবিদদের ব্যাখ্যায় তুলে ধরছি। আসিফের ঘটনা নিয়ে মনোবিদরা বলছেন, স্বাভাবিক মস্তিষ্কে ভাবতেই কেমন লাগে যেন আসিফ নামের 19 বছরের একটা ছেলে নিজের বাবা, মা, বোন এবং ঠাকুরমাকে খুন করে জলের ট্যাঙ্কে ফেলে রেখেছে, তারপর সেই বাড়িতেই নির্লিপ্তভাবে বসবাস করছে। আসলে মনের জটিল অসুখ ছাড়া এমন কাণ্ড ঘটনা একেবারেই অসম্ভব। মনোবিজ্ঞানীরা বলছেন, ঘটনা শুনেই আন্দাজ করা যায় যে ঠান্ডা মাথায় স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়া মালদহের কালিয়াচকের ওই যুবকের মধ্যে গভীর অপরাধমনস্কতা রয়েছে। স্কিজোফ্রেনিয়া অসুখেরই একটা ধরন এটা। এই ছেলেটা নিজের আশপাশে একটা কাল্পনিক জগৎ তৈরি করেছিল। ভেবেছিল, আমার বাবা, মা অঢেল টাকা পয়সা আছে তাদের, তারা তা আমাকে দেবে না, সে কারণে ওরা আমার শত্রু, আজ রাতেই সবাইকে খতম করে দিই। এই চিন্তা থেকেই তার মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার জন্ম নিয়েছে। ছোটবেলা থেকেই মানসিক বিকারের ফলে এই ধরনের অবস্থা তৈরি হয়। এই ধরনের রোগীরা ঠান্ডা মাথায় অপরাধের ছক কষতে পারেন এবং অপরাধ করার পরেও আশ্চর্য রকম নিরুত্তাপ থাকেন। পৃথিবীতে এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এরা কারো সঙ্গে বড় একটা মেলামেশা করে না, নিজেরা নিজেদের একটা জগৎ তৈরি করে রাখে। বর্তমান যুগে ল্যাপটপ, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এই ছেলেটাও দীর্ঘদিন তেমনভাবেই ঘরবন্দিও ছিল। শুধু ঠান্ডা মাথায় খুনই নয়, কিভাবে ধরা পড়া থেকে বাঁচা যায় তারও নিখুঁত পরিকল্পনা তৈরি করে রাখে এই রকম মানসিক রোগীরা। লক্ষ্য করলে বুঝতে পারবেন, আসিফ
ছেলেটিও জেরার মুখে পুলিশকেও নানা বিভ্রান্তমূলক কথাবার্তা বলবে, কোনো কথার সঙ্গে কোনো কথার যোগসূত্র থাকবে না। এদের অপরাধের প্যাটার্নটাই এরকম। আর সকলে যখন ভাবছেন নিজের হাতে মা বাবা বোনকে খুন করেছে, কি করে পারলো, তখনই আসলে এটাই স্বাভাবিক বলে ধরে নিতে হবে এই রোগীদের ক্ষেত্রে। আদতে আপনজন, রক্তের সম্পর্ক অথবা ঘনিষ্ঠতা সংক্রান্ত অনুভূতিই কাজ করে না এইসব মানসিক রোগীদের। আত্মবিশ্বাস এদের প্রবল। এরা মনে করে কেউ তাদের ধরতে পারবে না। আজ যদিও ধরা না পড়তো, আগামী দিনেও একের পর এক অপরাধ করে চলতো। কিন্তু অভিভাবকদের যে কথাটা মনে রাখতে হবে এই ক্ষেত্রে, সেটা হলো রাতারাতি কিন্তু অপরাধী হয়নি এই আসিফরা। খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে ছেলেটি ছোটবেলায় পশু পাখিকে মেরে অম্লান বদনে হয়তো মিথ্যে কথা বলতো, কোনো অনুশোচনা ছিল না। সে সময় যদি পিতামাতারা নজর দিতেন, কাউন্সেলিং করতেন, তাহলে হয়তো এমন ঘটনা ঠেকানো যেত। এমনটাই বলছেন মনোবিজ্ঞানীরা, এমনটাই বলছেন মনোবিদরা। স্কিজোফ্রেনিয়া রোগটা মূলত মনের ভিতরের চিন্তাভাবনার একটা রোগ। এটা একটা জার্মান শব্দ। স্কিজ শব্দের অর্থ হলো ভাগ হয়ে যাওয়া, অর্থাৎ চিন্তার জায়গাটা যখন ভাগ হয়ে যায়, মানুষ যেটা দেখছে সেটার সঙ্গে কোরিলেট করতে পারছে না, তখনই সমস্যার শুরু। তার কারণেই এই ঘটনা। বলার কথা হলো, ল্যাপটপ মোবাইলের যুগে শিশুদের হাতে নেট সামগ্রী তুলে দিয়ে একদম নিশ্চিন্তে না থেকে তাদের প্রতি যথেষ্ট খেয়াল রাখুন, তাহলে হয়তো ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো গেলেও যেতে পারে। এবার দেশের খবর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। তাঁর কথায় 21-এর নির্বাচনে তৃণমূল নেত্রীর একক লড়াই অনুপ্রেরণা যোগাবে। এই লড়াইয়ে বাঙালি প্রমাণ করেছে তাদের ইচ্ছে শক্তির জোর। এমনকি প্রয়োজন অনুযায়ী বাংলার একলা চলরে নীতিরও গুণগান গেয়েছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার 55তম প্রতিষ্ঠা দিবসে দলীয় প্রধানের এ হেন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের কথায় 2024 সালের আগে আঞ্চলিক জাতীয়তাবাদকে হাতিয়ার করে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন পোড় খাওয়া রাজনীতিবিদ উদ্ধব ঠাকরে। ঠিক কি বলেছেন উদ্ধব ঠাকরে? সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শিবসেনা প্রধান বলেছেন, একা লড়াই করে বাংলায় জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত আক্রমণ মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছে বাঙালি। স্বাধীনতার বন্দে মাতারাম মন্ত্রে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছে এই লড়াই। বাঙালি দেখিয়ে দিয়েছে স্বাধীনতার জন্য কি করতে হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের চাপের মুখে বাংলার একলা চলো নীতিরও ভূয়সী প্রশংসা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যখনই আঞ্চলিক গর্ব বিপদে পড়েছে কিংবা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চাপে পড়েছে, তখনই বাংলার একলা চলো নীতি উদাহরণ হয়ে থেকেছে। সব ধরনের আঘাতের সাক্ষী থেকেছে বাংলা, তবু বাঙালিরা নিজেদের ঐতিহ্যের জন্য একজোট হয়েছেন। তারা দেখিয়ে দিয়েছেন আঞ্চলিক ঐতিহ্য গর্বকে কিভাবে রক্ষা করতে হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য শুনে ওয়াকিবহাল মহলের ধারণা, বাঙালি জাতি ঐক্যকে সামনে রেখে মারাঠা শক্তিকে পুনরুজ্জীবিত করতে চাইছেন উদ্ধব ঠাকরে। কিন্তু কেন এমন প্রচেষ্টা? রাজনৈতিক মহল বলছে, সামনেই উদ্ধবের লিটমাস টেস্ট বৃহন্মুম্বাই কর্পোরেশন বা বিএমসির নির্বাচন। সেই ভোটের আগে মারাঠা জোট নিজের ঝুলিতে টানার কৌশল নিয়েছেন শিবসেনা প্রধান। কংগ্রেসকেও বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি। শুধু তাই নয়, এবার বিজেপির জাতীয়তাবাদ হাতিয়ারকে ভোতা করতে অন্য এক অস্ত্র প্রয়োগ করতে চাইছেন আঞ্চলিক স্তরের বিরোধী দলগুলো। তাই 2024-এর আগে আঞ্চলিক জাতীয়তাবাদে ধোঁয়া দিয়ে ঐক্য মজবুত করতে মরিয়া শিবসেনা প্রধান। সেই ঐক্যের সলতে পাকাতেই বাঙালি ঐক্য এবং সেই ঐক্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একক লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দেশের আরও একটার খবর চোখে পড়ার মতো। হিন্দু ধর্মাবলীদের ভাবাবেগে ফেসবুক আঘাত করেছে বলে অভিযোগ তুলে নেটিজেনদের একাংশের ফেসবুক বয়কটের ডাক। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ট্রেন্ডিংও হয়ে গিয়েছে হ্যাশট্যাগ বয়কট ফেসবুক এবং হ্যাশট্যাগ ব্যান এফবি ইন ইন্ডিয়া। নেটিজেনদের একাংশের পোস্ট থেকে জানা যাচ্ছে যে সনাতন সংস্থা নামের একটি ফেসবুক পেজ ছিল, যে পেজ থেকে মূলত হিন্দু ধর্মের প্রচার, ধর্মীয় বার্তা দেওয়া হতো। আচমকাই কোনো অগ্রিম সতর্কতা ছাড়াই
সেই পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এমনকি বিজেপি বিধায়ক রাজা সিংয়ের ফেসবুক পেজেরও বর্তমানে কোনো অস্তিত্ব নেই। আর এতেই চটেছেন নেটিজেনরা। তাদের অভিযোগ, জাকির নায়েকের মতো রাষ্ট্রদ্রোহীদের পেজ বহাল তবিয়তে থাকে, জিহাদি পাঠ দেওয়ার নিয়েও কোনো উচ্চবাচ্য করে না ফেসবুক, কিন্তু হিন্দুদেরই বারবার টার্গেট করা হয়। সেই কারণেই একের পর এক টুইটে ক্ষোভ উগরে দিয়ে এই টেক জায়ান্টকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন তারা। এবার বিদেশ। ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আয়াতুল্লাহ ডাক্তার সাইয়েদ ইব্রাহিম রাইসি বিজয় লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহসেন রেজাইর চেয়ে 1,55,00,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে 5,93,10,307 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 2,89,03,304 জন। এর মধ্যে ইব্রাহিম রাইসি পেয়েছেন 1,79,26,345টা ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন রেজাই পেয়েছেন 34,12,712টা ভোট। নির্বাচনে 48.8% ভোট পড়েছে বলে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রাইসি পেয়েছেন প্রদত্ত ভোটের 61.9%, মোহাসেন রেজাই পেয়েছেন 11.7% ভোট, আব্দুল নানের হিম্মাতি পেয়েছেন 8.3% ভোট এবং কাজী দেহা পেয়েছে 3.4% ভোট। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগেই সাইয়েদ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন তার 3 প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ সব খবর, সব প্রতিবেদন সহ ভিন্ন ধর্মী নানা ভিডিওর জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। ধন্যবাদ।